আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আমরা হাজারী স্যারের বইয়ের পরিমাণগত রসায়নের এমসিকিউ গুলা সলভ করব। তো তোমরা আমার সাথে বই নিয়ে বসে পড়ো এবং এমসিকিউ গুলা সলভ করা শুরু করো। তো চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমেই যেটা আছে সেটা হলো এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। তো এই এমসিকিউটা সলভ করবো আমরা কিভাবে। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে পটাশিয়াম ক্লোরেটের সংকেত জানতে হবে, সেটা হলো KClO3। তো এটাকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে তৈরি হবে 2 KCl আর হলো 3 মোল কি অক্সিজেন তৈরি হবে। তো 3 মোল অক্সিজেন, দেখো 3 মোল অক্সিজেন সমান হলো 1 মোল গ্যাস এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে। এই জন্য 3 মোলের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 3 × 22.4 লিটার এসটিপিতে। আর এদিকে আমাদের আছে 2 মোল KClO3। তো তার আণবিক ভরটা আমরা বের করব। তো 2 দিলাম, তার সাথে গুণ দিয়ে পটাশিয়ামের পারমাণবিক ভর লিখলাম 39, ক্লোরিনের 35.5 আর অক্সিজেনের কত 16। আর 3টা অক্সিজেন আছে বিধায় এখানে আমরা কি করব, 3 দ্বারা গুণ করব। গুণ করলে সেক্ষেত্রে আমাদের এই পুরো ভরটা আসে 122.5, মানে KClO3 এর আণবিক ভর 122.5, সেটাই 2 এর সাথে গুণ করলে 245 গ্রাম আসে। তো এই যে 3 × 22.4 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে এই 245 গ্রাম কি লাগে, KClO3 প্রয়োজন হয়। তার মানে 3 × 22.4 লিটার O2 প্রস্তুত করতে KClO3 প্রয়োজন কতটুকু, 245 গ্রাম। তাহলে 1 লিটার অক্সিজেন প্রস্তুত করতে KClO3 প্রয়োজন হবে কতটুকু, 245 গ্রাম উপরে থাকবে আর এই 3 × 22.4 লিটার নিচে আসবে। তারপরে আমাদের প্রশ্নে আছে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন, সেজন্য 22.4 নিলাম। 4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে KClO3 প্রয়োজন হবে 245, তো উপরে আর এই 22.4 লিটার উপরে, আর নিচে থাকবে 3 × 22.4 লিটার। সেটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো সেটা আসবে কি 81.73 গ্রাম আসবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি 81.73 গ্রাম। ঠিক আছে, খাতায় একটু সুন্দর করে তুলে ফেলো। তো এইটা হবে 81.73 গ্রাম অ্যান্সার। ঠিক আছে, এরপরে এসটিপিতে 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কত। তো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তো O3 গ্যাসের আণবিক ভর হলো 16 × 3 দিলে কত হবে, 48 হবে। তো 48 গ্রাম O3 এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে, কারণ O3 এর আণবিক ভর যা তা 1 মোলের সমান। তো সেক্ষেত্রে 48 গ্রাম O3 সমান 22.4 লিটার। তো 1 গ্রাম O3 সমান কত হবে, 22.4/48। তো 65 গ্রাম, আমাদের 65 গ্রাম O3 সমান কত লিটার সেটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে ঐকিক নিয়ম করলে এটা উপরে আসবে 22.4 × 25 আর ভরটা নিচে আসছে 48। তো সেক্ষেত্রে 48 দ্বারা এটার ক্যালকুলেশন করলে এটা আসবে কত, 30.33 লিটার আসবে। এটা হবে 30.33 লিটার অ্যান্সার। আচ্ছা, এরপরে আছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত। এমন একটা এমসিকিউ, তার অ্যান্সার কি হবে। তো সেটা করার জন্য আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে প্রথমে ভাঙতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দাও, তাপ দিয়ে ভাঙলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, 100 গ্রাম। আর অন্যদিকে 1 মোল এদিকে উৎপন্ন হয়েছে কি 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তো সেই কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 গ্রাম। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের ভর 100 গ্রাম আর কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 গ্রাম। তো এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমতুল্য 44 গ্রাম কি কার্বন ডাই অক্সাইড, কত 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত হবে, 44/100 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আর আমাদের প্রশ্নে বলছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে 44 × 50 ভাগ কত হবে, এই যে 100 নিচে আছে সেটা দিলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে, মেবি 22 গ্রাম আসবে। কত গ্রাম, 22 গ্রাম। তো কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে কত আসবে, 22 গ্রাম। 22 গ্রাম হবে কি সঠিক অ্যান্সার। তার মানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত, 22 গ্রাম। এটা হবে সঠিক অ্যান্সার। এর পরের পৃষ্ঠাতে আমরা যাই। তো প্রশ্নটা এমন আছে যে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত। তো
আমাদের তথ্য একটু ভালো মতো জানতে হবে। এসটিপিতে চাপ কত, 1 atm, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। আর এসএটিপিতে চাপ হলো 100 কিলো প্যাসকেল, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, আর 1 মোল গ্যাসের আয়তন হলো 24.789 লিটার। তাহলে এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, এটা মুখস্থ করতে হবে, 24.789 লিটার। তো ঠিক আছে, তো আমরা দাগাই ফেলি, এটা 24.8 লিটার। তো -273 এ নাইট্রোজেনের মোলার আয়তন কত? তো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে, আর -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য ধরা হয়। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তনকে তাত্ত্বিকভাবে কি ধরা হয়, শূন্য ধরা হয়। তো সেই শূন্য যদি ধরা হয় তাহলে N2 গ্যাসের আয়তন কত হবে, শূন্য হবে। তো এটা হবে সঠিক অ্যান্সার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20 অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? এর পরের প্রশ্নটা এমন। তো আমাদের অপশনগুলো আছে, সেই অপশনগুলো করার জন্য প্রথমে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সেটা কমপ্লিট করলে আসে কত, 100 আসে। তো 6.023 × 10⁻23টি ক্যালসিয়াম কার্বনেটের ভর কত হবে, 100 গ্রাম। মানে এই যে আণবিক ভর আমরা পাবো ক্যালসিয়াম কার্বনেটের, সেই আণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, অণু থাকবে, অর্থাৎ 6.023 × 10⁻23টি ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, 100 গ্রাম। তো একটি ক্যালসিয়াম কার্বনেটের ভর কত হবে, 100 ভাগ 6.023 × 10⁻23, আর 2 × 10⁻20টি ক্যালসিয়াম কার্বনেটের ভর কত হবে। তো সেক্ষেত্রে আমাদের এই মানটা উপরে দিতে হবে, দিলে এখানে ক্যালকুলেশন করলে আসবে কত, 0.0332 গ্রাম। তো এই 0.332 গ্রাম আমি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে সরিয়ে নিব। তো সরিয়ে নিলে কতটুকু অবশিষ্ট থাকে দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে 10 থেকে এটা বাদ দিলে 9.966 গ্রাম অবশিষ্ট থাকবে। কতটুকু অবশিষ্ট থাকবে, 9.966 গ্রাম অবশিষ্ট থাকবে। তার মানে আমার এটা সঠিক অ্যান্সার হবে কত, 9.966 গ্রাম। তো 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? তো 1 মিলিমোল বলছে, তো 1 মিলিমোল বলতে 10⁻³ মোল। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, ক্যালকুলেশন করলে যেমন হাইড্রোজেনের কত, পারমাণবিক ভর 1 × 2, আর সালফারের তো 32, অক্সিজেনের 16, 4টা অক্সিজেন আছে, তো 4 গুণ করলে টোটাল ক্যালকুলেশন করলে 98 আসে। তো 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত, 98 গ্রাম। আর 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড, তার মানে এর সাথে আমার 10⁻³ গুণ করতে হবে। তো 3 গুণ করলে সেটা আসে 0.098 গ্রাম। কতটুকু, 0.098 গ্রাম। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, 0.098 গ্রাম। এরপরে আছে যে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে এসটিপিতে 17 লিটার অক্সিজেন পাওয়া যায়। তো এরকম একটা প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে করব? তো প্রথমেই একটু দেখে নাও, আমাদের পটাশিয়াম ক্লোরেটকে একটু তাপ দিয়ে বিয়োজিত করতে হবে। তো তাপ দিলে এখানে 2 KCl আর 3 মোল অক্সিজেন উৎপন্ন হয়। তো আমরা আগেই দেখছি যে আমাদের 2 মোল KClO3 যে ভর বা পটাশিয়াম ক্লোরেটের যে ভর সেটা হলো কত, 245 গ্রাম। তো সেটা 2 মোল 2 × 122.5 হলো KClO3 এর আণবিক ভর, সেটা এর সাথে গুণ করলে কত হয়, 245 গ্রাম হয়। আর এদিকে 3 মোল অক্সিজেন সমান হলো 3 × 22.4 লিটার, অর্থাৎ 3 × 22.4 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তার মানে 3 × 22.4 লিটার অক্সিজেন উৎপন্ন করতে KClO3 প্রয়োজন হলো 245 গ্রাম। তাহলে 1 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কতটুকু প্রয়োজন, 245 উপরে রাখবো আর নিচে রাখবো হলো 3 × 22.4 লিটার। আর 17 লিটার আমাদের প্রশ্নে আছে 17 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত লাগবে, সেটা হলো আমাদের এই যে মান, মানে 17 তো উপরে গুণ হয়ে যাবে, তো এই মান ক্যালকুলেশন করলে কত আসবে, 62 গ্রাম আসবে। কত আসবে, 62 গ্রাম। তো সেটাই আমরা লিখে ফেলবো। তো আমাদের KClO3 প্রয়োজন হলো কতটুকু, 62 গ্রাম। এরপরে আছে Fe2O3 এর অম্লত্ব কত। আসো এবার আমরা অম্লত্ব শিখি। অম্লত্বর সংজ্ঞাটা এমন, 1 মোল ক্ষারককে প্রশমিত করতে যত মোল মনোপ্রোটিক অ্যাসিড, মানে একটা H+ যুক্ত অ্যাসিড প্রয়োজন হয় তার সংখ্যাকে ওই ক্ষারকের অম্লত্ব বলা হয়ে থাকে। 1 মোল ক্ষারককে প্রশমিত করতে যত মোল মনোপ্রোটিক অ্যাসিড অর্থাৎ HCl বা HNO3 প্রয়োজন হয় তার সংখ্যাকে ওই ক্ষারকের কি বলা হয়,
অম্লত্ব বলা হয়ে থাকে। তো যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। তো এখানে আমাদের HCl প্রয়োজন হয় কতটুকু, 1 মোল। এজন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, 1। আবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া দিই, তো সেক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। তো এখানে ক্লোরিন 2টা আছে, তাই এখানে 2 দিলাম, মানে সমতা করার জন্য। তো ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 2 মোল HCl প্রয়োজন হয়, এই কারণে ক্যালসিয়াম কার্বনেটের অম্লত্ব কত, 2। ঠিক আছে, এরকম বিক্রিয়া পারতে হবে। তো সেম এখানে আমাদের Fe2O3 এর সাথে HCl এর একটা বিক্রিয়া দেখাইতে হবে, বা Al2O3 এর সাথে HCl এর একটা বিক্রিয়া দেখাইতে হবে। বিক্রিয়ায় যত মোল হবে HCl প্রয়োজন হবে, সেটাই তার কি হবে বলতো, এই Fe2O3 এর অম্লত্ব হবে। তো বিক্রিয়া করলে কি হয়, এখানে Fe3+ আছে আর O2- আছে। তো Fe3+ থাকার কারণে আমার উৎপন্ন হবে FeCl3 তৈরি হবে, আর অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করবে, পানি তৈরি হবে। তো সেক্ষেত্রে আমাদের Fe আছে 2টা, তাই এখানে 2 দিলাম। তো 6টা ক্লোরিন আছে, এখানে কয়টা ক্লোরিন হয়ে গেল, 6টা, তার মানে এখানে 6 দিতে হবে। আর এখানে 3 দিলে 3 অণু পানি, তার মানে Fe2O3 কে প্রশমিত করতে 6 মোল HCl প্রয়োজন হয়। তাই Fe2O3 এর অম্লত্ব কত, 6। আবার এইটার বিক্রিয়াও সেম, এর মতোই। Al এর চার্জ কত, অ্যালুমিনিয়ামের চার্জ হলো 3+, তো বিক্রিয়া করলে এখানে AlCl3 তৈরি হবে। তো অ্যালুমিনিয়াম 2টা আছে, তাই 2 দিতে হবে। ক্লোরিন 6টা, তো 6, আর এদিকে 3 অণু পানি। তো সেক্ষেত্রে আমাদের Al2O3 এর ও অম্লত্ব কত হবে, Al2O3 এর অম্লত্ব 6। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার এই Fe2O3 এর অম্লত্ব কত হবে, 6 হবে। ওকে, এরপরে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত। আচ্ছা, সেটা যদি আমরা বের করি, যেমন ধরো এখানে আমাদের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো কত, ক্যালকুলেশন করলে এখানে কত আসবে, 44 গ্রাম আসবে, এটা নর্মাল। তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23t। তাহলে 1 গ্রামে কতটা অণু আছে, আর 5 গ্রামে কয়টা অণু আছে। তো 5 গ্রামে যদি ক্যালকুলেশন করো, সেটা আসবে কত, 6.84 × 10⁻20t। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে 6.84 × 10⁻20, 6.84 × 10⁻20t। কোনটি মিল্ক অফ লাইম, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পানির মিশ্রণ, এটাই হবে কি, মিল্ক অফ লাইম। এরপরে আছে দ্রবণের ঘনমাত্রা ভিত্তিক যে MCQ, সেই MCQ গুলো একটু সলভ করার ট্রাই করি। চলো, সহজ আছে এগুলো। তো প্রথমেই আছে আমাদের 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে। তো সোডিয়াম কার্বনেট, এই যে আমাদের সোডিয়াম কার্বনেট, তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 106। তো 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, 10% বলতে বোঝায় 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট কত আছে, 10 গ্রাম। তো আমাদের তারপরে সূত্র বসাই দিলেই হয়ে যাবে, S = W × 1000/mv। তো W হলো কত, এই 10 গ্রাম। M হলো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, যেটা একটু আগে আমরা বের করছি, 106। আর আমাদের V এর মান হবে কতটুকু, 100 ml। তো সেটা এই সূত্রে যদি বসাই দিই, W এর মান 10 বসাইলাম, M এর মান 106 বসাইলাম, V এর মান 100 বসাইলাম, তো সেটা ক্যালকুলেশন করলে 0.9434 মোলার আসে। অথবা আমরা বিকল্প কিন্তু একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হলো S = 10x/m। x হলো শতকরা পরিমাণ তো 10, তো সেই 10 এখানে বসাইলাম, আর m হলো আণবিক ভর 106, সেটা বসাইলে আমরা শর্টকাটে কিন্তু এই যে ঘনমাত্রা নির্ণয় সেটা আমরা করতে পারি। তো সেটা হবে কত, মানে ক্যালকুলেশন করলে 0.9434 মোলার আসবে, 0.9434 মোলার। তোমরা যদি খাতায় ইউজ করো, খাতায় এটা করো, তাহলে সেক্ষেত্রে এটা পুরোটা একটু তুলে রাখো, যে 2 ভাবেই করা যায় শতকরা থেকে ঘনমাত্রা নির্ণয়। তো সেক্ষেত্রে আমাদের 0.934 মোলার আসলো, 0.9 কই গেল, 0.9434 মোলার, এটা হবে সঠিক অ্যান্সার। তো 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, সেম ভাবে করলেই হবে। তো 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটি আমরা একটু বড় করেই করছি, তাইলে 10x/m দিয়েও করতে পারো। তো 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, 5 গ্রাম। তারপরে তার মানে W এর মান কত, 5 গ্রাম। আণবিক ভর কত, 106, 100 ml। তো সূত্র কি, S = W × 1000/mv। ঠিক আছে, ওই আমাদের 9-10 এর সূত্র, W = SMB/1000,
সেই সূত্রেরই রূপ এইটা, এস সমান ডব্লিউ ইন্টু 1000/mv। তো ডব্লিউ হলো কত 5, এম হলো কত 106, আর ভি কত 100 ml। তো সেটা বসাইলে এখানে 0.47 মোলার আসে। কত আসে 0.47 মোলার। তো এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার 0.47 মোলার। আচ্ছা, দ্রবণের মোলারিটির একক কি? মোলারিটি অর্থাৎ ঘনমাত্রার একক কিন্তু তিনটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঘনমাত্রার একক মোলার বা মোল পার লিটার অথবা মোল পার ডিএম কিউব। ঘনমাত্রার একক এরকম তিনটা, মোলার, মোল পার লিটার বা মোল পার ডিএম কিউব। তো আমাদের এই তিনটাই থাকতে পারে কখনো বহুপদীতে, অথবা এদের যে কোনো একটা তোমার ঘনমাত্রার একক আইডেন্টিফাই করতে দিতে পারে। তো সেক্ষেত্রে এইখানে কোনটা আছে দেখো, মোলারিটি একক কোনটা, এখানে দেখো নর্মালিটি বাই ভি আছে, মোল বাই কেজি আছে, গ্রাম পার লিটার আছে, মোল পার লিটার আছে। তার মানে এটাই হবে কি বলতো আমাদের সঠিক অ্যান্সার, এই যে মোল পার লিটার ঘনমাত্রার একক, মোলার, মোল পার লিটার অথবা মোল পার ডিএম কিউব। এটা কিন্তু মোলার, মনে রাখবা। আচ্ছা, তারপরে 20 ml দ্রবণে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত? সহজ, একদম সূত্র বসাই দিবা, এস সমান ডব্লিউ ইন্টু 1000/mv। ডব্লিউ হলো কত 0.212 গ্রাম, এম এর মান কত 106, ভি কত 20 ml। তো ডব্লিউ এখানে বসাই দিলে 0.212 গুণ কত 1000, এম এর মান কত 106, আর ভি কত হবে 20। তো সেটা এখানে বসাই দিলে আমাদের একক আসে, মানে ঘনমাত্রা আসে কতটুকু 0.1 মোলার আসে। কত আসে 0.1 মোলার। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 0.1 মোলার। এই যে অ্যান্সার এখানে আছে, সহজ একদমই। এই অধ্যায়ের প্রশ্ন মানে এমসিকিউ গুলা একদমই সহজ। দেখো 250 সিসি, সিসি বলতে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ ঘন সেন্টিমিটার দেওয়া আছে, মানে আয়তন এটা, একে তুমি মিলিও বলতে পারো। 250 ml বা 250 সিসি, 0.1 মোলার H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 থাকে? তো সেক্ষেত্রে আমাদের সূত্র বসাইতে হবে, ডব্লিউ সমান SMB/1000। তো এস এর মান 0.1 মোলার, এম 98, ভি কত 250, আর ডব্লিউটা বের করতে হবে। ডব্লিউ সমান SMB/1000 এ বসাইয়ে দিলে এস এর মান 0.1 মোলার, এম এর মান কত 98, ভি এর মান 250, আর নিচে 1000। এটা ক্যালকুলেশন করলে 2.45 গ্রাম আসে। কত আসে 2.45 গ্রাম। তো সেক্ষেত্রে আমাদের এটার সঠিক অ্যান্সার হবে হয়ে গেল 2.45 গ্রাম, এই যে 2.45 গ্রাম আসবে। আচ্ছা, তারপরে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের জন্য কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? তো সেক্ষেত্রেও সেম সূত্র, ডব্লিউ সমান SMB/1000, এস এর মান 0.1 মোলার, এম এর মান 106, আর ভি এর মান কত 100 ml। তো এখানে মান বসাইলে আমাদের কত আসে 1.06 গ্রাম আসে। কত আসে 1.06 গ্রাম, এটা সঠিক অ্যান্সার। এরপরে আছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 1000 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? দেখো একটু বড় করে করার সুবিধা, আমরা বেসিক সহই লিখতে পারবো। দেখো 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু 5 গ্রাম, তাহলে 1 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত, আর 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, এটা কাটাকাটি করলে কত আসবে বলো 50 গ্রাম আসবে। কতটুকু 50 গ্রাম। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 50 গ্রাম। আচ্ছা, 1.89 গ্রাম HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এর 200 ml দ্রবণ আছে, তো দ্রবণের মোলারিটি কত? তো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা কিভাবে বের করব? হাইড্রোজেন আছে একটা, তো 1, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, আর অক্সিজেন আছে 3টা, 16 গুণ 3 দিলে তাহলে আমাদের নাইট্রিক অ্যাসিডের পারমাণবিক ভর পাবো, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর পাবো কত 63। তো সেক্ষেত্রে আমাদের ডব্লিউ হলো 1.89 গ্রাম, এম আণবিক ভর কত 63, আর ভি কত 200 ml। তো সূত্র এস সমান ডব্লিউ ইন্টু 1000/mv, এটাতে যদি আমি বসিয়ে দিই, তো ডব্লিউর মান 1.89 ইন্টু কত 1000, আর এম এর মান কত 63, আর ভি এর মান কত 200 ml, সেটা যদি এখানে বসাই তো আমাদের আসবে কি 0.15 মোলার আসবে। কি আসবে 0.15 মোলার। তার মানে এটা হবে, এটার সঠিক অ্যান্সার হবে 0.15 মোলার। ঠিক আছে, তারপরের পৃষ্ঠাতে যাই আমরা। ওকে, তারপরের পৃষ্ঠাতে আছে 3.5% সোডিয়াম বাইকার্বনেট এর ঘনমাত্রা কত মোলার? তো সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত? সোডিয়ামের 23, হাইড্রোজেন আছে একটা, তো 1, কার্বন একটা 12, আর অক্সিজেন আছে 3টা, 16 গুণ 3। তো কমপ্লিট করলে কত আসবে আণবিক ভর 84 আসবে, অর্থাৎ 84 আসবে। তো
3.5%, অর্থাৎ 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু? 3.5 গ্রাম। তো সেক্ষেত্রে যদি আমি সূত্রটা বসাই দিই, ডব্লিউ হলো এই 3.5 গ্রাম, এম এই যে আণবিক ভর সেটা কত? 84, তো এম হলো 84 আর ভি হলো কত? 100 ml। তো এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। তো ডব্লিউ এর মান 3.5, এম এর মান কত? 84 আর ভি এর মান কত? 100। সেটা ক্যালকুলেশন করলে এখানে আসবে কত? 0.4167 মোলার আসবে। কত আসবে? 0.4167 মোলার। তো এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, 0.4167 মোলার। আচ্ছা, তারপরে 21 নাম্বার, 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? নর্মাল, এটা সহজ। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, ডব্লিউ সমান এস এম বি বাই 1000 এ যদি তুমি বসাই দাও, এস এর মান কত? 0.1 মোলার, এম এর মান কত? 40, ভি এর মান কত? 10 ml। তো এখানে বসাই দিলে সেক্ষেত্রে আমরা কত পাবো? 0.04 গ্রাম পাবো, মানে এই ক্যালকুলেশন করলে 0.04 গ্রাম। তো 0.04 গ্রাম, এই যে 0.04 গ্রাম, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে? তো সেক্ষেত্রে আমাদের মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার, সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.01 মোলার, আর মিলিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.001 মোলার। এই তথ্যগুলো একটু মাথায় রাখলে আমাদের ম্যাথটা করা সহজ হবে। তো সেক্ষেত্রে আমাদের ডেসিমোলার দ্রবণ বলছে, তো এস এর মান 0.1 মোলার। সোডিয়াম কার্বনেট যেহেতু, সেহেতু আমাদের এম এর মান কত হবে? 106, আর ভি এখানে 500 ml আছে, তো সেটা ডব্লিউ সমান এস এম বি বাই 1000 এ যদি বসাই দিই, এস এর মান 0.1 মোলার, এম কত? 106 আর ভি কত? 500। তো সেটা ক্যালকুলেশন করলে এখানে কত আসবে? 5.3 গ্রাম। কতটুকু আসবে? 5.3 গ্রাম। তো দেখো আমাদের এইটা হবে কতটুকু? 5.3 গ্রাম। এখানে 5.30 আছে, তো একই কথা। তো 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়? তার মানে 500 ml থেকে 0.1 মোলার বানাতে বলছে, মানে দ্রবণকে লঘুকরণ করতে বলছে। আর দ্রবণ লঘুকরণের জন্য সূত্রটা হলো S1V1 সমান S2V2, মানে দ্রবণ যখনই পাতলা করার কথা বলবে তখনই সূত্রটা কি ইউজ করব বলো? S1V1 সমান S2V2। তো সেক্ষেত্রে আমাদের S1 এর মান 0.5, V1 কত? 500 ml ছিল, দেখো তোমার প্রশ্নে 500 ml লেখা আছে, আর S2 কত? 0.1, তো 0.1 নিলাম, আর ভি2টাকে বের করতে হবে। তো সেটা করলে 0. এখানে S1 এর মান বসাইলাম 0.5, V1 এর মান 500 সমান S2 এর মান বসাইলাম 0.1, আর V2 থাকলো, V2টাকে বের করতে হবে। তো V2 সমান, এটা ক্যালকুলেশন করলে দেখো কত আসে, মানে এটা তো নিচে গেল, ক্যালকুলেশন করলে 250 ml আসে। কত আসে? 250 ml। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে, কই আমাদের প্রশ্ন? 250 ml, এটা হবে সঠিক অ্যান্সার। প্রমাণ দ্রবণ কোনটি? তো প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলে। তার মানে যদি আমাদের কোনো মানের সাথে এই যে ঘনমাত্রার এককগুলো থাকে, মোলার অথবা মোল পার লিটার, মোল পার ডিএম কিউব থাকে, তাহলে সেটাই কি বলতো? প্রমাণ দ্রবণ। কেননা তুমি সেই দ্রবণের ঘনমাত্রাটা জানো। এটা এই যে এই দ্রবণগুলোর ঘনমাত্রা যেমন 0.1 মোলার, তো সেক্ষেত্রে বা 1 মোল পার লিটার। তো এইখানে দেখো এই যে প্রমাণ দ্রবণ কোনটি, এই যে 1 মোলার লেখা আছে, তার মানে এটার ঘনমাত্রা আমাদের জানা। এগুলা কিন্তু গ্রাম, মিলি বা মোল এগুলা লেখা আছে, এগুলা কিন্তু আমাদের ঘনমাত্রা জানা নাই, কিন্তু এটার ঘনমাত্রা কত? 1 মোলার। তো এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বের করার জন্য আমাদের একটা তথ্য অবশ্যই মাথায় রাখতে হবে, HCl ব্যতীত যার মধ্যে সি আছে সেই যৌগগুলোই সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়। যেমন ধরো K2Cr2O7, H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড, Na2C2O4 সোডিয়াম অক্সালেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট, মানে এদের মধ্যে দেখো সি আছে, একটা একটা করে সি আছে, এই কারণে এগুলো সবাই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো তোমার এই অপশনগুলোর মধ্যে দেখো HCl আছে, HCl বাদে যার মধ্যে সি আছে, তো এর মধ্যেও সি নাই, এর মধ্যেও সি নাই, এর মধ্যে একটা সি আছে, তার মানে এইটা হবে কি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো এর মধ্যে সি আছে, বাদ বাকিগুলোর মধ্যে কি নাই? সি নাই, তার মানে এইটা হবে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তো বলছে সোডিয়াম অক্সালেট। অক্সালেট বলতে এই যে Na2C2O4 এর মধ্যে একটা সি আছে, তার মানে এটা প্রাইমারি। তারপরে আছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 এর মধ্যেও সি আছে, তার মানে এটা প্রাইমারি।
তারপরে আছে কি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত হলো H2C2O4, তো এর মধ্যেও সি আছে, তার মানে এটাও কি প্রাইমারি। কিন্তু কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে কি নাই, সি নাই, তার মানে এটাই কি বলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যার মধ্যে সি নাই, এটার মধ্যে সি আছে, এটার মধ্যে সি আছে, এটার মধ্যে সি আছে, কিন্তু এর মধ্যে সি নাই, এই কারণে এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই যে KMnO4 দেখো এগুলোর মধ্যে সি আছে, এর মধ্যে সি নাই, এই কারণে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে নাম্বার 30, 250 ml দ্রবণে 12.75 গ্রাম K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে দ্রবণটির মোলারিটি কত। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সোজা সূত্রে চলে যাইতে হবে যে S সমান W × 1000/mv। তো W আছে কতটুকু, 12.75 গ্রাম, আর পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 এর আণবিক ভরটা কত, 294। তো 294, আর ভি কত, আয়তন এখানে দেওয়া আছে দেখো 200 কত 50 ml, কত 250 ml। তো সেটা যদি আমাদের এই সূত্রে বসাই, W এর মান কত 12.75 গ্রাম, দেন 100, এম এর মান কত 294, আর ভি এর মান কত এখানে 250। তো এটা বসাইলে 0.173 মোলার আসে, কত আসে 0.173 মোলার। তো এইটা হবে সঠিক অ্যান্সার 0.173 মোলার, 3 অবশ্য নাই। নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তো তাপমাত্রা পরিবর্তনের সাথে কি পরিবর্তিত হয়, আয়তন পরিবর্তিত হয়, তাই মোলারিটি অর্থাৎ আয়তন ভিত্তিক যে দ্রবণ সেটাও কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, তার মানে যেটার সাথে লিটার থাকবে সেটাই কি হবে বলো, তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হবে। তার মানে এই যে দেখো মিলিগ্রাম পার কেজি আছে, মিলিগ্রাম পার লিটার আছে, তো মিলিগ্রাম পার লিটার থাকলে এই আয়তন যদি থাকে একক, তাহলেই সেটা কি হবে বলো তো, পরিবর্তিত হবে তাপমাত্রা পরিবর্তনের সাথে, তার মানে এটা মিলিমোল পার লিটার অ্যান্সার হবে। তো 32, 100 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ppm ঘনমাত্রা কত। তো সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর আমাদের সোডিয়ামের 23 গুণ 2, সালফার 2টা আছে 32 গুণ 2, আর 16 গুণ মানে অক্সিজেন 3টা আছে 16 গুণ 3, তো 158 আসে। তো ppm এর ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হলো Sm × 10⁻3। তো এখানে এস এর মান আছে কত 0.15, এই যে দেখো 0.15, আর সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর কত 158। তো সেটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি সূত্রে Sm × 10⁻3, এস এর মান 0.15 ইন্টু এম এর মান 158, আর 10⁻3 তো সূত্রের, এটা বসাইলে 23700 ppm আসে। তো সেক্ষেত্রে 23700 ppm এটাই হবে সঠিক অ্যান্সার। নাম্বার 33, 0.25 মোলার H2SO4 এর ঘনমাত্রা ppm এককে কত হবে। তো আসো দেখি ppm এককে কত হয়, সেম সূত্র ইউজ করতে হবে। 0.25 মোলার H2SO4 এর ঘনমাত্রার ppm, তো ঘনমাত্রার ppm হলো Sm × 10⁻3, এস এর মান এইখানে কত 0.25, আর আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98। তো Sm × 10⁻3 তে যদি বসাই দাও, এস এর মান 0.25, এম এর মান কত 98, তো এটাই বসাইলে 24500 ppm আসে, কত আসে 24500 ppm। তো 24500 ppm এটা হবে সঠিক অ্যান্সার। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এককে দেখো, এস এর মান 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত 106, আর ppm বানানোর সূত্রই হলো Sm × 10⁻3। তো এখানে যদি বসাই দাও, এস এর মান 0.1, এম এর মান 106, আর এখানে 10⁻3, সেটা বসাইলে 10600 ppm আসে, 10600 ppm, 10600 ppm এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা 1 ppm সমান কত, তো ppm এর সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞাটা হলো প্রতি 1000 ml বা 1 লিটার দ্রবণে মিলিগ্রাম এককে যে পরিমাণ দ্রবীভূত থাকে তার পরিমাণকেই ওই দ্রবের কি বলা হয়, ppm বলা হয়। তার মানে 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, 1 মিলিগ্রাম পার লিটার, তাহলে 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, এটা হবে সঠিক অ্যান্সার। আর 1 মাইক্রোগ্রাম পার লিটার যদি হয় সেটা কিন্তু ppb, 1 মাইক্রোগ্রাম পার লিটার যদি হয় সেটা হলো কি ppb, এই যে এটা কিন্তু ppb অর্থাৎ পার্টস পার বিলিয়ন, আর এটা হলো পার্টস পার মিলিয়ন, মিলিয়নের কাহিনী। আচ্ছা তারপরে
তারপরে যেটা আছে সেটা হলো আমাদের পরবর্তী প্রশ্ন, 0.1 মোলার 0.01 মোলার 250 ml HCl দ্রবণের ppm এককে কত? HCl দ্রবণের ppm এককে কত, এরকম একটা প্রশ্ন আসছে। তো HCl এর আণবিক ভর কত? 36.5। তো 0.01 মোলার যেহেতু বলছে, আর ppm বানাইতে বলছে sm × 10⁻3, সেখানে আয়তনের কোনো কাজ নাই। s এর মান 0.01, m এর মান আণবিক ভর কত? 36.5। তো সেটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, তো দেখো s এর মান বসাইলাম 0.01 আর m এর মান 36.5 যদি বসাই, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে আসে 365 ppm। 365 ppm এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা আছে 3 × 10⁻⁴ মোলার CO2 প্লাস দ্রবণ সমান কত ppm? আচ্ছা, এইখানে দেখো আমাদের কপার 2+ এর ঘনমাত্রা আছে, তো সেটা এস এর মান বসাই দিলাম। আর কপারের আণবিক ভর তো কপারের পারমাণবিক ভর হলো 63.5। তো ঘনমাত্রার ppm sm × 10⁻3। তো এস এর মানটা বসাইলাম 3 × 10⁻⁴, আর পারমাণবিক ভরটা 63.5 বসানোর পরে ক্যালকুলেশন করলে কত আসে? এটা 19.05 ppm আসে। কত? 19.05 ppm। কই গেল 19.05? এই যে 19.05 ppm আসে ক্যালকুলেশন করলে। কোন পানির নমুনায় দ্রবীভূত O2 এর ঘনমাত্রা 2 × 10⁻⁴ মোলার হলে ppm এককে এর ঘনমাত্রা কত? আসলে দেখি সেটা আমরা কিভাবে করি। তো অক্সিজেনের ঘনমাত্রা আছে 2 × 10⁻⁴ মোলার, আর তার অক্সিজেনের আণবিক ভর কত? 32। অক্সিজেনের আণবিক ভর মানে O2 এর আণবিক ভর 32। তো সেটা যদি এখানে বসাই, s এর মান 2 × 10⁻⁴ আর m এর মান কত? 32 আর × 10⁻3, সেটা বসাইলে 6.4 ppm আসে। কত আসে? 6.4 ppm। এটা হবে সঠিক অ্যান্সার, 6.4 ppm। আচ্ছা, তারপরে 24.5 গ্রাম H2SO4 এর 250 ml দ্রবণে আরো 250 ml পানি মিশাইলে, মানে এখানে যদি আরো একটু পানি মিশাই, সেক্ষেত্রে দ্রবণের আয়তন হয়ে যায় কত? 500 ml। তো 500 ml দ্রবণের যদি এত গ্রাম H2SO4 থাকে, তাহলে সেই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো সেক্ষেত্রে আমাদের B এর মান কত হবে? 500 ml। W এর মান কতটুকু? 24.5 গ্রাম। আর M এর মান সালফিউরিক অ্যাসিড যেহেতু, সেহেতু 98 হবে। তো S সমান W × 1000/mv, সেই সূত্রে যদি বসাই, W এর মান 24.5 × 1000 দিলাম, আর M এর মান কত? 98, আর V এর মান এই যে 500 ml, সেটা যদি তুমি বসাই দাও, তাহলে 0.5 মোলার একক আসে। কত আসে? 0.5 মোলার। তো সেক্ষেত্রে আমাদের এটা সঠিক অ্যান্সার হবে কতটুকু? 0.5 মোলার। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেম আগের কথায় ফিরে আসি, যার মধ্যে সি আছে HCl ব্যতীত, সেটাই হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেক্ষেত্রে আমাদের H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়? সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। HCl ব্যতীত, এটা তো জানি আমরা। অন্যদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা সহজেই কি হয়ে যায়? পরিবর্তিত হয়। তার মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যে আছে, তার ঘনমাত্রা সময়ের সাথে সহজেই পরিবর্তিত হবে, সেটা হলো KMnO4। KMnO4 এর মধ্যে C নাই, এই জন্য সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এটা সহজেই এর ঘনমাত্রা পরিবর্তন করতে পারে। আচ্ছা, তারপরে 42 আছে কি? 3 ml 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে 1 ml 0.3 মোলার কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলো, মানে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড একসাথে মিশ্রিত করা হলো। তো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? তো এইরকম যদি অ্যাসিড অ্যাসিড বা ক্ষার ক্ষার মিশাইতে বলে, তাহলে সেই ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কিন্তু SnVn সমান S1V1 প্লাস S2V2। তো কস্টিক সোডার দেখো প্রাথমিক যে প্রথম যে ঘনমাত্রা, সেটা 0.1 মোলার আছে, আয়তন আছে 3 ml, সেটা S1V1 ধরলাম। আর দ্বিতীয় যে ঘনমাত্রা আছে, সেটা কিন্তু 0.3 মোলার আছে, আর আয়তন 1 ml বানাইছে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল আয়তন হলো কত? এই 3 আর 1 অর্থাৎ 4 ml। তো সেটা যদি আমাদের সূত্রে বসাই, SnVn, Sn হলো টোটাল ঘনমাত্রা, Vn হলো টোটাল আয়তন, সেটাই নিচে নিয়ে আসলাম। আমাদের এই টোটাল আয়তন হলো 4 ml, আর প্রথম ঘনমাত্রা 0.1, প্রথম আয়তন 3, আবার পরবর্তী যে ঘনমাত্রা সেটা হলো 0.3, আয়তন কত? 1, সেটা ক্যালকুলেশন করলে এখানে আসবে 0.15 মোলার আসবে। কত? 0.15 মোলার। তো সেক্ষেত্রে তার যদি ppm বানাই, তো সেক্ষেত্রে ঘনমাত্রার ppm SnM × 10⁻3, অর্থাৎ Sn এর মান আমরা পাইছি কত? 0.15। কস্টিক সোডা
অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, তার আণবিক ভর 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। তো সেক্ষেত্রে 40 বসাইলাম এম এর মান ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলে 6000 ppm আসে। 6000 ppm, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে 6000। 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? আসো দেখি। তো সূত্র হলো S = W × 1000/mv। এটাতে বসাই দিলে W এর মান কত? 80 গ্রাম, V এর মান 2 লিটার, 2 × 1000 গুণ করে আমরা এটাকে মিলিলিটার বানাই নিব। M এর মান কত? 40। তো সেটা সূত্রে বসাইলে W এর মান 80 গুণ 1000, নিচে M আণবিক ভর 40 আর V এর মান 2000 বসাইলে এটা 1 মোলার পাবো। ঘনমাত্রার একক কত? 1 মোলার। তার মানে সেক্ষেত্রে এই ঘনমাত্রা পাবো আমরা কত? 1 মোলার। তো 5% KOH দ্রবণের মোলার ঘনমাত্রা কত? 5% যেহেতু বলছে, তার মানে 100 ml দ্রবণে এখানে W/V বলতে 5 গ্রাম আর V হলো 5 ml বোঝাচ্ছে, 100 ml বোঝাচ্ছে। তো 100 ml দ্রবণে KOH আছে কতটুকু? 5 গ্রাম। তার মানে W এর মান 5 গ্রাম আর V এর মান কতটুকু? 100 ml। V থাকার কারণে কিন্তু ml আর W থাকার কারণে কিন্তু এখানে 5 গ্রাম। তার মানে 100 ml দ্রবণে KOH আছে কতটুকু? 5 গ্রাম। তো সেটা এই সূত্রে বসাই দিলে আমাদের ঘনমাত্রা আসবে কত? S = W × 1000/mv সূত্রে বসাইলে ঘনমাত্রা আসবে 0.893 মোলার আসবে, 0.893 মোলার। তো আসো 0.8 কই গেল? 0.893 মোলার, এটা হবে সঠিক অ্যান্সার। তো 5% W/V আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? তো সেক্ষেত্রে আমরা 10x/m দিয়ে বের করছি। x এর মান 5, m এর মান কত? 40। তো এটা বসাই দিলে 10 গুণ 5 ভাগ 40, 1.25 মোল পার লিটার, 1.25 মোল পার লিটার, 1.25 মোল পার লিটার। এখানে মোল পার লিটার একটু দিয়ে দেওয়া উচিত, এখানে লিটার হবে পার ইনভার্স 1, একটু ঠিক করে দিও। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের, আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? এটা আছে। তো সেটা জানতে হলে আমাদের কিছু বেসিক জানতে হবে। সেক্ষেত্রে বেসিকগুলা কি কি? বেসিকগুলা হলো নির্দেশক যদি ফেনপথিলিন হয় তাহলে পিএইচ পরিসীমা 8 থেকে 10, অ্যাসিড মাধ্যমে বর্ণ বর্ণহীন আর ক্ষারক মাধ্যমে বর্ণ কি? গোলাপি বর্ণ ধারণ করে। আর তারপর আছে মিথাইল রেড আছে, মিথাইল রেডের পিএইচ পরিসীমা 4.2 থেকে 6.3, অ্যাসিড মাধ্যমে বর্ণটা লাল আর ক্ষারীয় মাধ্যমে বর্ণটা কি দেখায়? হলুদ বর্ণ দেখায়। তারপর আছে মিথাইল অরেঞ্জ 3 থেকে 4 পিএইচ পরিসীমা, আর অ্যাসিড মাধ্যমে বর্ণ গোলাপি আর ক্ষার মাধ্যমে বর্ণ কি? হলুদ। এই তথ্যটুকু একটু মাথায় রাখতে হবে। আর তীব্র অ্যাসিড কারা? যেমন HCl, তারপরে HNO3, H2SO4, HClO4, HBr, HI, এগুলো তীব্র অ্যাসিড। এগুলো বাদ দিয়ে যারা আছে তারা মৃদু অ্যাসিড। তারপর হচ্ছে তীব্র ক্ষার কারা? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা সাধারণত তীব্র ক্ষার। তো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি মিশাও তাহলে দ্রবণ প্রশমনধর্মী লবণের দ্রবণে তৈরি হয়, প্রশমনধর্মী লবণের দ্রবণ তৈরি হয়। এক্ষেত্রে যে কোনো ধরনের নির্দেশকই ব্যবহার করা যায়। তার মানে এই দুইজন যদি থাকে তাহলে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করতে পারো। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি থাকে তাহলে এখানে দ্রবণটাই কি? তীব্র অ্যাসিড মানে অ্যাসিটিক বেশি, এজন্য দ্রবণটা অম্লধর্মী হয়। আর অম্লধর্মী হইলে পিএইচ এর মান কিন্তু 7 এর নিচে থাকে। অম্লধর্মী হইলে পিএইচ এর মান 7 এর নিচে থাকে। আর 7 এর নিচে কারা নির্দেশক আছে? যেমন মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এরা তাদের ক্রিয়া ক্ষমতা প্রদর্শন করতে পারে। তার মানে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের দ্রবণ যদি হয় তাহলে সেক্ষেত্রে নির্দেশক তুমি কোনটা ব্যবহার করবা? এই যে দেখো, এর পিএইচ কত? 4.2 থেকে 6.3, মানে কার্যক্ষমতা পিএইচ পরিসীমা, তার মানে মিথাইল রেড। আর এর কত? 3 থেকে 4 মিথাইল অরেঞ্জ। এই দুইটা তুমি ব্যবহার করতে পারো। এরপরে আছে যদি তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিড থাকে তাহলে দ্রবণটা হবে কি? ক্ষারধর্মী লবণের দ্রবণ। সেক্ষেত্রে পিএইচ এর মান 7 এর উপরে হয়। তো 7 এর উপরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 7 এর উপরে দেখো কে তার ক্রিয়া ক্ষমতা প্রদর্শন করতে পারে? ফেনপথিলিন। তার মানে তীব্র ক্ষার যদি তোমার দ্রবণে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার নির্দেশক ব্যবহার করতে হবে কি? ফেনপথিলিন। তো এইখানে দেখো ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ইথানোয়িক অ্যাসিড একটা কি? মৃদু অ্যাসিড যার সংকেত CH3COOH। তো তার সাথে একটা তীব্র ক্ষার আছে। তো তীব্র ক্ষার থাকলে দ্রবণটা কি? ক্ষারধর্মী হবে, পিএইচ এর মান 7 এর উপরে হবে। আর 7 এর উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি ফেনপথিলিন ব্যবহার করতে হবে, কারণ 7 এর উপরে পিএইচ পরিসীমা কার বলো? ফেনপথিলিনের। সে কারণে আমার এইটার সঠিক অ্যান্সার হবে কি? ফেনপথিলিন। সমায়তনের 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ও H2SO4 দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? আসো প্রকৃতি দেখি। তো আমাদের
প্রথমে বিক্রিয়াটা করতে হবে। তো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, মানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর পানি উৎপন্ন করে। তার মানে আমাদের এই 2 মোল থাকায় 2 ইন্টু, দেখো আমাদের প্রশ্নে আছে কি 0.1 মোলার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2SO4 এর ঘনমাত্রা 0.1 মোলার। তার মানে 2 ইন্টু 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 0.1 মোলার H2SO4 কে। তার মানে H2SO4 তো আমার 0.1 মোলার আছে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কতটুকু, 0.2 মোলার। তার মানে আমার এইখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার আছে, তো সেক্ষেত্রে যদি আমি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, তো সালফিউরিক অ্যাসিড লাগে কতটুকু, 0.05 মোলার, মানে কম পরিমাণ লাগে। আরও আমার সালফিউরিক অ্যাসিড বেঁচে থাকবে, 0.05 মোলার অবশিষ্ট থাকবে। এই কারণে এই দ্রবণটা সম আয়তনের, যদি দুইটারই ঘনমাত্রা সেম থাকে, তো আমার সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকার কারণে এই দ্রবণটা কি হবে বলো, অম্লীয় প্রকৃতির হবে। কি দ্রবণের প্রকৃতি হবে বলো, অম্লীয় প্রকৃতির। এছাড়াও তুমি একটু বড় করেও করতে পারো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিড, তো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হাফ মোল সালফিউরিক অ্যাসিড। তো সেক্ষেত্রে যদি ঘনমাত্রার হিসাবে আমরা আসি, তো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। তার মানে আমার কাছে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে আরও সালফিউরিক অ্যাসিড কি থাকবে বলো, বেঁচে থাকবে। এজন্য দ্রবণের প্রকৃতি হবে কি, অম্লীয় হবে। আচ্ছা, মৃদু অ্যাসিড সবল ক্ষার, এই যে দেখো মৃদু অ্যাসিড সবল ক্ষার, এর দ্রবণের জন্য ট্রাইটেশনের জন্য ফেনফথেলিন প্রয়োজন হয়। অম্লক্ষার ট্রাইটেশনের সমাপ্ত বিন্দুতে ফেনফথেলিন নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা কত, এই যে 8 থেকে 10। তো এখানে 8 থেকে 10 নাই, কিন্তু 8.3 থেকে 10 আছে, তার মানে এটাই হবে সঠিক অ্যান্সার। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পরিসীমা কত, এই যে 3 থেকে 4 আছে, আমরা 3 থেকে 4 লিখছি, কিন্তু এখানে 3 থেকে 5 আছে, তো এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হলো 0.1 মোলার HCl 10 ml দ্রবণকে প্রশমিত করতে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের কত ml প্রয়োজন। তো এইরকম একটা অঙ্ক আছে, এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, বিক্রিয়া করতে হবে। Na2CO3 প্লাস কি বলো HCl বিক্রিয়া করলে সেক্ষেত্রে NaCl কার্বন ডাইঅক্সাইড আর কি হবে, পানি হবে। ধাতব কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া দিলে ধাতব লবণ, তারপরে কার্বন ডাইঅক্সাইড আর কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। সেক্ষেত্রে সমতা করলে এখানে 2 মোল HCl লাগে আর 1 মোল কি লাগে বলো, সোডিয়াম কার্বনেট। তো সেক্ষেত্রে আমাদের সূত্র হলো কি S1V1/N1 সমান S2V2/N2। তো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে এর ঘনমাত্রা 0.2 মোলার, V1 সোডিয়াম কার্বনেট বের করতে হবে, N1 আমরা কত পাইলাম, 1 মোল পাইলাম। আর HCl এর ক্ষেত্রে দেখো HCl এর ঘনমাত্রা কত, 0.1 মোলার আছে, আয়তন আছে 10 ml, আর এখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে মোল পাইছি কত, 2। তো সেটা আমাদের এই সূত্রে যদি বসাই, আমরা V1 যেহেতু বের করতে চাই, V1 সমান S2V2 N1/N2 S1, তো সেটা এখানে মান বসাইলে 2.5 মোলার আসে। কত আসে, 2.5 মোলার। তার মানে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, 2.5 মোলার। নিচের কোনটি লুইস অ্যাসিড বা লুইস অম্ল। তো লুইস অ্যাসিডের সংজ্ঞাটা এমন, যারা বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে। ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট যৌগ বা আয়ন হলো লুইস অ্যাসিড, যেমন AlCl3 BF3 BeCl2 SO3 CO2+, Fe2+, এগুলো সাধারণত কি বলো, লুইস অ্যাসিড। যেমন অ্যালুমিনিয়াম, দেখো একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ, অ্যালুমিনিয়ামের চারপাশে 3টা ক্লোরিন আছে। তো 3টা ক্লোরিন থাকলে এক একটা, মানে এখানে 3টা বন্ধন আছে, এক একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তার মানে টোটাল ইলেকট্রন আছে 6টা। অষ্টকোণের জন্য এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কি করে, মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে। আর যারা এরকম মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, তাদেরকে কি বলা হয়, লুইস অ্যাসিড। এই কারণে AlCl3 এখানে একটা কি, লুইস অ্যাসিড। ওকে, তারপরের পৃষ্ঠাতে যাই, আমরা দেখি নিচের কোনটি লুইস ক্ষারক। তো লুইস ক্ষারকের সংজ্ঞাটা কি, যারা বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রন দান করে তাদেরকে কি বলা হয়, লুইস ক্ষারক বলে। তো ইলেকট্রনের আধিক্য বিশিষ্ট, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ বা ঋণাত্মক আয়ন সাধারণত লুইস ক্ষারক হয়। যেমন NF3, N পরমাণুতে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, NH3 মুক্ত জোড় ইলেকট্রন আছে, H2O অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, OH- Cl-। তো এরা সাধারণত কি হয়, লুইস ক্ষারক হয়। তো এরা মুক্ত জোড় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এরা মুক্ত জোড় ইলেকট্রনকে দান করে, তাই এইখানে NF3 হলো কি, লুইস ক্ষারক। শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের ট্রাইটেশনে
টাইট্রেশনের নির্দেশক রূপে কোনটি ব্যবহার করা হয়? শক্তিশালী অ্যাসিড মানে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার। তো তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে দ্রবণটা হয় অম্লধর্মী, আর অম্লধর্মী হলে পিএইচ এর মান 7 এর নিচে থাকে, আর 7 এর নিচে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এখানে মিথাইল রেড নাই, তো মিথাইল অরেঞ্জ হবে সঠিক অ্যান্সার। তো এরপরে আছে 0.001 মোলার HCl দ্রবণের পিএইচ এর মান কত? তো সেক্ষেত্রে আমাদের পিএইচ নির্ণয়ের সূত্রটা কি দেখো, কই গেল, আসো দেখি। তো এই সেলকে যদি আমরা ভাঙি তো সেক্ষেত্রে এইচ প্লাস পাবো, সিএল মাইনাস পাবো। তো এই ক্ষেত্রে এই সেলের ঘনমাত্রা 0.001 মোলার। তো সেক্ষেত্রে আমাদের পিএইচ সমান আসবে কত? মাইনাস লগ অফ এইচ প্লাস। তো সেক্ষেত্রে এখানে যদি মানটা বসাও মাইনাস লগ 0.001, তো সেক্ষেত্রে মান আসবে কত? 3। এটা হবে সঠিক অ্যান্সার। তো এখানে যদি 3 থাকে, 3 তো আছেই, অবশ্যই আছে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? আচ্ছা, কোন জোড়া লুইস অ্যাসিড? এই যে লুইস অ্যাসিডগুলো হলো কি AlCl3BF3 BeCl2, এগুলো মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। তো AlCl3BF3 এগুলো হলো কি লুইস অ্যাসিড। ওকে। K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড জটিল যোগে Fe এর জারণ সংখ্যা কত? তো Fe এর জারণ সংখ্যা আমরা বের করলে দেখো কি হয়, পটাশিয়াম প্লাস, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, Cn হয় মাইনাস, তো এর জারণ সংখ্যা -1। তো পটাশিয়াম 4টা আছে, +1 × 4 দিলাম। Fe এর জারণ সংখ্যাকে x ধরলাম আমরা, তো x, আর এখানে Cn যেহেতু মাইনাস, তার 6টা Cn আছে, তাহলে -1 × 6। তো এইটার কোনো চার্জ নাই, এজন্য সমান 0। তো এটা ক্যালকুলেশন করলে আমার কত আসে? x এর মান +2 আসে। x এর মান কত আসে? +2। তার মানে এইখানে আমার K4FeCN6 এর Fe এর জারণ সংখ্যা কত হবে? +2। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তো হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত থাকে তাহলে এর জারণ সংখ্যা হয় +1, আর হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত থাকলে -1 জারণ সংখ্যা হয়। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, এর জারণ সংখ্যা হবে কত? -1। এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে আছে আমাদের সোডিয়াম থায়োসালফেট, টেট্রাথায়োসালফেট Na2S4O6। তো Na2S4O6 এর ক্ষেত্রে দেখো S4O6 2- এর S পরমাণুর জারণ সংখ্যা কত? O2-, অক্সিজেনের তো 2-, এর জারণ সংখ্যা কত হবে? -2। আর S4O6 2- আমরা জানি যে আয়নের চার্জ যত তার জারণ সংখ্যা তত, মানে এই টোটালটার জারণ সংখ্যা -2। তো সেটা এখানে -2 বসাইলাম। S আছে 4টা, তার মানে x × 4 দিলাম। অক্সিজেন 6টা আছে, অক্সিজেনের জারণ সংখ্যা তো -2, তার মানে -2 × 6 দিলাম। আর এই টোটাল আয়নের চার্জ -2 হওয়ার কারণে সমান -2 দিলাম। তো এই পুরাটা ক্যালকুলেশন করার পর আসে আর 2.5 আসে। কত আসে? 2.5। তো এটা হবে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা একটু মুখস্থ রাখবো, জারক বিজারক উভয় রূপেই ক্রিয়া করে। Fe2+, SN2+, SO2, H2O2 এগুলো জারক বিজারক উভয় রূপেই ক্রিয়া করে। তো আমার এই এমসিকিউটা কিন্তু, এই যে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, এটা কিন্তু ভালোই আসে পরীক্ষায়। তো আমরা একটু মনে রাখবো যে জারক বিজারক উভয় রূপে কাজ করে হলো কি Fe2+। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তো পটাশিয়াম ডাইক্রোমেট হলো K2Cr2O7। তো এখানে কোনো চার্জ নাই, তাহলে K2Cr2O7 = 0। পটাশিয়ামের জারণ সংখ্যা +1, পটাশিয়াম 2টা আছে, +1 × 2। ক্রোমিয়ামের বের করতে হবে, ক্রোমিয়ামকে x ধরবো, ক্রোমিয়াম 2টা আছে এই জন্য x × 2, আর অক্সিজেনের কত? -2, তাহলে -2 × 7। তো সেটা যদি ক্যালকুলেশন করো এখানে +2 আসবে, +2x, এখানে মাইনাস কত? 14। তো এখানে +2 আর -14 বাদ গেলে এখানে কত আসবে? 12 আসবে, -12 আসবে। তাহলে 2x এর মান আসবে কত? 12। তো x = 12/2, তাহলে x এর মান কত আসবে? +6। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত হবে? +6। এটা হবে সঠিক অ্যান্সার। তারপর K2MnO4 আছে, K2MnO4 এর ক্ষেত্রে দেখো পটাশিয়ামের +1 × 2, Amn কে x ধরছি, অক্সিজেনকে -2, অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 4 = 0। তো এখানে ক্যালকুলেশন করলে x এর মান কত আসবে? +6। তার মানে K2MnO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা মানে Mn এর জারণ সংখ্যা হবে কি? +6। অম্লীয় KMnO4 একটা জারক, তার সাথে যদি Fe2+ বিক্রিয়া করে, তার মানে জারকের সাথে অবশ্যই বিজারক বিক্রিয়া করবে। তার মানে সেই ক্ষেত্রে আমার Fe2+ হবে কি? একটা বিজারক। ঠিক আছে, KMnO4 বা K2Cr2O7 জারক, তো তার সাথে যদি Fe2+ বিক্রিয়া করে, Fe2+ অবশ্যই কি হবে? বিজারক হবে। আসো, তারপরে একটা তথ্য আমরা জানবো, সেটা হলো যে জারক যতটি ইলেকট্রন গ্রহণ করে তা তার তুল্য সংখ্যা। তো KMnO4 বিক্রিয়া গেলে 5টা ইলেকট্রন গ্রহণ করে,
তাই এর তুল্য সংখ্যা 5। আবার K2Cr2O7 বিক্রিয়াকালে 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাই এর তুল্য সংখ্যা কত হবে? 6। বিজারক যতটি ইলেকট্রন দান করে তার সংখ্যা হবে তার কি? তুল্য সংখ্যা। বিজারক যতটি ইলেকট্রন দান করে সেটা হবে তার কি? তুল্য সংখ্যা। আর H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড বিক্রিয়াকালে 2টি ইলেকট্রন দান করে, তাই এর তুল্য সংখ্যা 2। Fe2+ একটি ইলেকট্রন দান করে, তাই এর তুল্য সংখ্যা কত? 1। তার মানে Fe2+ বা FeSO4 যদি থাকে তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। তো আমরা এই যে KMnO4 বা K2Cr2O7 এর ম্যাথগুলো আছে, তো এই ম্যাথগুলো কিন্তু সহজেই এই তুল্য সংখ্যা ব্যবহার করে করতে পারবো। মানে KMnO4 এর তুল্য সংখ্যা 5 মনে রাখলে আর K2Cr2O7 এর 6, এগুলো মনে রাখলে এই K2Cr2O7 বা KMnO4 ভিত্তিক যে অঙ্কগুলো আছে সহজেই এমসিকিউ গুলো সলভ করতে পারবো। তো সেক্ষেত্রে সূত্র হলো কি? E1N1 সমান E2N2, এটা হলো আমাদের সূত্র। তো n এর জন্য কিন্তু n হলো মোল সংখ্যা, W/V বা SV এগুলো হলো কি n এর সূত্র, মানে n সমান W/M দিলে মোল সংখ্যা পাওয়া যায়, বা SV দিলে সেক্ষেত্রে মোল সংখ্যা পাওয়া যায়। তো এইখানে কোন যদি ভরে থাকে তাহলে ভরে কনভার্ট মানে এই যে W/M ইউজ করতে হবে, আর যদি আয়তন থাকে তাহলে SV সূত্রটা ইউজ করতে হবে। মানে তোমার বুঝতে হবে যে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। ভর থাকলে মানে n এর পরিবর্তে W/M ইউজ করবা, আর যদি আয়তন থাকে তাহলে সেক্ষেত্রে SV ইউজ করবা। তো এইখানে দেখো আমাদের অঙ্কের মধ্যে 30 ml আয়তন দেওয়া আছে, আবার কত ঘনমাত্রার 30 ml KMnO4 দ্রবণ লাগবে। তার মানে দুইটারই কি আয়তনে কনভার্ট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা E1N1 সমান E2N2 সূত্রটা ইউজ করলাম। তো দুইটারই যেহেতু আয়তনে কনভার্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের N1 এর পরিবর্তে এখানে S1V1 নিলাম, আর N2 এর পরিবর্তে এখানে নিলাম কি S2V2 নিলাম। তো FeSO4 অর্থাৎ এই যে Fe2+, মানে এটার তুল্য সংখ্যা কত? 1। S1 কত দেখবা, একটু বইতে দেখো, S1 এর মান আছে 0.1 মোলার, V1 আছে 30 ml। আবার KMnO4 এর তুল্য সংখ্যা অর্থাৎ E2 এর মান কত? 5। এই ঘনমাত্রাটা বের করতে হবে, S2 সমান হট, আর V2 এর মান কত দেওয়া আছে? 30 ml। তো সেক্ষেত্রে এখানে যদি আমি মান বসাই, এই যে তুল্য সংখ্যার মান 1, S1 এর মান বসাই, V1 এর মান বসাই, এগুলা বসাইলে পারে আমরা S2 এর মান কত পাবো? 0.02 মোলার। মানে এই পুরাটা ক্যালকুলেশন করলে কত পাবো? 0.02 মোলার। তার মানে সেক্ষেত্রে আমাদের এইটা হবে সঠিক অ্যান্সার, 0.02 মোলার। নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান? তো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখা যায় কার্বনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 4টা। তার মানে যদি 4টা বিজোড় ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী কত? 4। তার মানে কার্বনের যোজনী 4। তো অন্যদিকে আমরা প্রত্যেকটারই কার্বনের আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয়ের চেষ্টা করেছি। যেমন ধরো CH2Cl2, এক্ষেত্রে হাইড্রোজেনের কার্বনের X ধরছি, হাইড্রোজেন যেহেতু অধাতুর সাথে যুক্ত আছে, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 গুণ 2। আবার ক্লোরিনের তো -1, তো -1 × 2 এই ক্যালকুলেশন করলে আমার X এর মান 0 আসে। তার মানে CH2Cl2 এক্ষেত্রে কার্বনের কোনো জারণ সংখ্যা নাই, অর্থাৎ 0। আর CCl4 এর ক্ষেত্রে দেখো, X কার্বনের X ধরছি, আর Cl এর হলো -1 × 4, তো সেটা ক্যালকুলেশন করলে এখানে X এর মান আসবে কত? +4। তার মানে কি আমার কার্বনের এইখানে জারণ সংখ্যা কত আসবে বলো? +4 আসবে। তো সেই ক্ষেত্রে এই CCl4 এর ক্ষেত্রে কার্বনের যোজনী আর জারণ সংখ্যা কি হবে? সমান হবে। এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হলো কোবাল্ট, মানে হেক্সামিন কোবাল্ট 3 আয়ন এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত হবে? তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করার উপায় দেখো, আমাদের এইখানে কপার কি আছে? 2+ আছে, কই গেল? এইখানে এই যে কোবাল্ট এই যে জটিল আয়ন, এই জটিল আয়নের চার্জ কত? 3+, সেজন্য সমান দিয়ে 3+ দিলাম, কোবাল্টের X ধরলাম। আর অ্যামোনিয়া অর্থাৎ NH3 এর কোনো চার্জ নাই, তাই এর জারণ সংখ্যা 0। তো 0 গুণ 6, মানে এটা কমপ্লিট করলে X এর মান কত আসে? +3। তার মানে কোবাল্টের জারণ সংখ্যা এখানে কত বলো? +3 হবে। আচ্ছা, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা যায়? যেখানেই ইলেকট্রনের আদান প্রদান হয় অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হয় সেটাই কি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে দেখো কপার 2+ এর জারণ সংখ্যা +2, এখানেও কপারের জারণ সংখ্যা +2, অর্থাৎ কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। আবার দেখো NH3 থেকে এখানে NH3 H+, মানে H+ কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। Ca2+, দেখো F-, তো এক্ষেত্রেও দেখো বিক্রিয়ার পর CaF2 তৈরি করছে, তো এখানে 2+, এখানে এরও 2+ আছে, কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, এই কারণে
এটাও জারণ বিজারণ বিক্রিয়া না, কিন্তু দেখো ক্লোরিন অণু এর জারণ সংখ্যা কিন্তু 0। তো সেটা থেকে তৈরি হয়েছে কি Cl মাইনাস, অর্থাৎ এখানে -1 জারণ সংখ্যা হয়েছে, আর একটা জারণ সংখ্যা হয়েছে কত +1। তার মানে এই ক্ষেত্রে এই ক্লোরিনের জারণ সংখ্যা এখানে পরিবর্তন হয়েছে। তার মানে এইটা একটা কি জারণ বিজারণ প্রক্রিয়া, তার মানে এইটা জারণ বিজারণ প্রক্রিয়া। তো এরপরেরটাই দেখো, আমাদের কপার সালফেটের সাথে +Ki এর বিক্রিয়া দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে Cu2I2 উৎপন্ন হয়েছে, I2 আর K2SO4 তৈরি হয়েছে। এটা একটা আয়োডোমিতিক বিক্রিয়া। তো এখানে Cu2+ থেকে Cu+ এ পরিণত হয়েছে। তার মানে জারণ সংখ্যা কি হয়েছে? হ্রাস পাইছে। জারণ সংখ্যা হ্রাস পাইলে জারক। আর এই যে I মাইনাসের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 0, মানে -1 থেকে 0 হয়েছে। তার মানে জারণ সংখ্যা বাড়লে বিজারক। একটু জিনিস আমরা মাথায় রাখবো, এই তথ্যটা মাথায় রাখবো। পটাশিয়াম আয়োডাইডকে যদি ভাঙলে K+ আর I- পাবো। তো এই I- থেকে উৎপন্ন হয় কি I2 উৎপন্ন হয়, আর I2 এর জারণ সংখ্যা 0। তার মানে -1 থেকে 0, মানে বৃদ্ধি পাইছে জারণ সংখ্যা। আর জারণ সংখ্যা বাড়লে সেটা কি বিজারক হবে। তার মানে I- এখানে কি বিজারক হিসেবে কাজ করবে। আর অন্যদিকে Cu2+ এর জারণ সংখ্যা কমছে, মানে ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কমাইছে। আর কেউ ইলেকট্রন গ্রহণ করলে তাকে কি বলা হয়? জারক বলা হয়। আর কেউ ইলেকট্রন দান করলে এই যে মাইনাস একটা ইলেকট্রনের মধ্যে ছিল সেটা সেরে 0 হয়ে গেছে, এই কারণে এটা কি একটা বিজারক। তার মানে এখানে I- একটা বিজারক হবে। এরপরে আছে আমাদের 9.5 গ্রাম FeSO4 কে জারিত করতে 1 মোলার KMnO4 দ্রবণের কত ml প্রয়োজন? আসো দেখি আমরা। তো সেক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা দিয়ে সহজে এটা করতে পারি। তো এইখানে দেখো একটা জিনিস আছে, ভর আছে, এটা গ্রামে আছে, আর এদিকে দেখো এটার কত ml, মানে এটার আয়তনে কনভার্ট করতে বলছে, মানে এটার W/m ইউজ করতে হবে, আর এটার SV ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা SV ইউজ করে W/m ইউজ করে করি। তো এখানে আমাদের FeSO4 এর তুল্য সংখ্যা হলো 1, তার মানে এটা হলো E1 এর মান। KMnO4 এর তুল্য সংখ্যা কত? E2 এর মান কত? 5। তো সেক্ষেত্রে FeSO4 এর ভর হলো কত? W1 হলো 9.5 গ্রাম, আর আণবিক ভর কত? 151.85। KMnO4 এর S2 এর মান দেওয়া আছে 1 মোলার। V2টাকে আমাদের বের করতে হবে। তো সূত্র ফেলাইলাম, E1N1 সমান E2N2। তো যেহেতু FeSO4 এর ভর আছে, তো W/m এ কনভার্ট করলাম, আর এটা যেহেতু আয়তনে চাইছে, তাহলে এটাকে আমরা SV তে কনভার্ট করলাম, S2V2। তো সেক্ষেত্রে আমাদের সূত্রের ভিতরে যে মানগুলো বসানোর, সেই মানগুলো বসাই দিলাম। W1 এর মান 9.5, M1 এর মান কত? 151.85। তারপরে এইখানে এই তুল্য সংখ্যা যা আছে মান বসানোর পরে আমাদের মান আসে কত? 0.0125 লিটার আসে। কত আসে? 0.0125 লিটার। তো সেটাকে 1000 দ্বারা গুণ করলে আমরা মিলিলিটার পাবো, সেটা 12.5 মিলিলিটার হবে। তো এটাই হবে কি আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তার মানে 12.5 মিলিলিটার। ওকে, এরপরে দেখো নিচের কোনটি শক্তিশালী বিজারক? গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সাধারণত শক্তিশালী বিজারক হয়। তো আমার এখানে লিথিয়াম যেহেতু আছে, লিথিয়াম শক্তিশালী বিজারক।